হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্যালকুলাস। তো ক্যালকুলাস আলোচনার পূর্বেই আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার, যেটা আলোচনা না করলে তোমরা ক্যালকুলাস পুরোপুরিভাবে বুঝতে পারবে না। সেটা হলো আমাদের প্রথমে যেটা আমরা আলোচনা করতে চাই, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। যেটাকে বলা হয় বাংলায় ধ্রুবক, আর এটাকে আমরা বলি চলক। কনস্ট্যান্ট কোনগুলো? যে গাণিতিক অপারেশনের সময় যে সকল রাশি, গাণিতিক অপারেশনের সময় যে সকল রাশির মান অপরিবর্তিত থাকে তাদেরকে বলা হয় কনস্ট্যান্ট। আর চলক কি? যে গাণিতিক অপারেশনের সময় যে সকল রাশির মান পরিবর্তিত হয় তাদেরকে বলা হবে কি? চলক। যেমন মনে করো যে আমাদের এখানে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল বুঝতে গেলে আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। যেমন মনে করো যে আমরা এখানে অনেকেই আসি, তোমাদের সাথে আমিও আসি। তো আমার ভর বা আমার উচ্চতা, আমার ভরের সাথে হয়তো কারোর ভর মিলতেও পারে, আবার সবারই ভর কি ভিন্ন ভিন্ন হবে, উচ্চতাও কী হবে ভিন্ন ভিন্ন হবে। তাহলে এই যে ভর এবং উচ্চতা, এটা কিন্তু ভেরিয়েবল। কেন? আমার ক্ষেত্রে একরকম, তোমাদের ক্ষেত্রে আর এক রকম, আর একজনের ক্ষেত্রে কী হবে আর এক রকম। উচ্চতাও কি, কেউ আমার চেয়ে বড়ো হইতে পারো, কেউ আমার চেয়ে ছোটো হইতে পারো, কেউ আমার সমানও হইতে পারো। এই হলো আমাদের মোটামুটি একটা বাস্তব উদাহরণ হলো আমাদের ভেরিয়েবলের। আর কনস্ট্যান্ট কোনটা? যেমন আমার দুইটা হাত আছে, তোমার দুইটা হাত আছে, আমার দুইটা চোখ আছে, আমার দুইটা পা আছে। এই হাত, পা, চোখ, এই আমার দুইটা হাত দুইটা পা, তোমারও দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, একটা মাথা আছে। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে, যতগুলো আমরা স্টুডেন্ট আছি আর আমি শিক্ষক নিজে, সবাই মিলে আমাদের কিন্তু এগুলো সবই একই। তাহলে এইগুলো হলো কি? কনস্ট্যান্ট। এমনি আমাদের যে কনস্ট্যান্ট নিয়ে আরও বলা যায় যে সকল স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, তারপরে আমরা আরও জানি পাই, তারপরে মহাকর্ষ ধ্রুবক জি, এগুলো কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট আমাদের এখানে কি? জি। এগুলো সবই কি? কনস্ট্যান্ট। যেমন আমাদের কি সৃষ্টিকর্তা এক, এইটাও কি? কনস্ট্যান্ট। চলক ভেরিয়েবল কোনগুলো? আমাদের এক্স একটা ভেরিয়েবল, ওয়াই, এক্স ওয়াই জেড, ডাব্লু, ইউ, ভি, এগুলো সবই কি? ভেরিয়েবল। তার মানে এগুলোর মান পরিবর্তন হয়, আর এগুলোর মান কখনো পরিবর্তন হয় না। আমরা একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝবো। 5x + 2, আমরা একটা উদাহরণ দিলাম কি? 5x + 2। তাহলে 5x + 2, দেখো এখানে যদি x এর মান আমি বসাবো 2, 3, 4, 5, x এর মান বসাবো 2, 3, 4, 5। 5x এর এখানে কি হবে? প্রথমে যদি x বসাই তাহলে আমাদের কি হবে? দেখো যদি x বসাই তাহলে আমাদের হবে 5 দুগুণে 10, যদি 3 বসাই 3 পাঁচা 15, 4 বসাই 4 পাঁচা 20, 5 বসাই 5 পাঁচা 25। দেখো এক্সের বিভিন্ন মানের জন্য 5x এর মান কিন্তু পরিবর্তিত হচ্ছে। কিন্তু তুমি যদি 2-এ দেখো, যদি প্রথমে তুমি এখানে 2 বসাও তাহলে ওর মান 2, x এর মান 2 হলে ওর মান কত? 2 এর ক্ষেত্রে 2। x এর মান 3 হলে 2 এর মান কত? 2। x এর মান 4 হলে 2 এর মান কত? 2। x এর মান 5 হলে 2 কত? 2। তাহলে এই যে আমাদের এগুলো সবই কি? কনস্ট্যান্ট। মানে x এর মান পরিবর্তন, x এর বিভিন্ন মানের জন্য এই 2 এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এদিকে 5x এর কিন্তু x এর মান পরিবর্তন হলে 5x এর পরিবর্তন হচ্ছে 10, 15, 20, 25। তাহলে এই যে 5x এর মান পরিবর্তিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে চলক বা ভেরিয়েবল। তাহলে আমরা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল সম্বন্ধে কিছুটা আইডিয়া করতে পারলাম। পরবর্তীতে আমাদের বিষয় হলো, আলোচনার বিষয় আমাদের ভেরিয়েবল নিয়েই। কিন্তু ভেরিয়েবল আমাদের কয় প্রকার আছে? ভেরিয়েবল আমাদের আছে চলক আমাদের 2 প্রকার। একটা হলো কি? স্বাধীন চলক, আর হলো অধীন চলক।
স্বাধীন চলক মানে কি, যার মান আমাদের, যদি আমি লিখতাম y = আমাদের লিখতাম 5x + 2, তাহলে এখানে আমরা x এর মান, xটা কি, এখানে x কি স্বাধীন চলক, যার মান আমি ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। কিন্তু তার সাথে অধীনকে y, কিন্তু yটা কি অধীন চলক, দেখতে পাচ্ছ কি না, yটা কি আমাদের অধীন চলক, yটা কিন্তু অধীন চলক আর xটা স্বাধীন চলক। আমরা কখনো এরকমও লিখি যে y = আমরা y = ফাংশন অফ কি লিখি x, তার মানে কি এখানে কি বোঝায় যে x এর মানের পরিবর্তনে y এর মান পরিবর্তিত হবে। x হলো কি একটা স্বাধীন চলক, y হলো কি একটা অধীন চলক, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, একটাকে বলা হবে কি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে প্রথমে কি দেখলাম, প্রথমে দেখলাম কনস্ট্যান্ট, তারপরে দেখলাম কি আমরা কনস্ট্যান্ট, তারপরে দেখলাম চলক, চলক দুই প্রকার। এখন আমরা দেখব অপারেটর, অপারেটর। অপারেটর জিনিসটা কি সেটা তোমাকে একটু বুঝতে হবে, কেন আমি যে জিনিসগুলো এখন দেখাবো সেইগুলো ক্যালকুলাস পড়তে গেলে তোমার কিন্তু লাগবে, আর এগুলো যদি ভালো না বোঝো তখন ক্যালকুলাসের ভিতরে ওই ওয়ার্ডগুলো যখন উচ্চারণ করা হবে তখন তুমি সেটা বুঝতে পারবে না। অপারেটর কি, অপারেটর তোমার মনে রাখতে হবে যে একটা অপারেটর একটা ম্যাথমেটিক্যাল টুলস, বা অপারেটর একটাকে যেটাকে বলা হবে কি মেশিন বা একটা ম্যাথমেটিক্যাল টুলস। তাহলে তুমি জানো যে অপারেটরটা কি একটা গাণিতিক নির্দেশ। অপারেটরের নিজের কোনো ভ্যালু নেই বা নিজের কোনো মান নেই, কিন্তু সে কী করতে পারে, অন্যের মানকে কী করতে পারে, পরিবর্তিত করতে পারে। যেমন মনে করো যে আমাদের রুট, তারপরে আমাদের আছে সাইন, ডিডিএক্স, ইন্টিগ্রেশন, এগুলো সবই কি অপারেটর। কিন্তু এরা কি করে, যেমন 4-এর উপরে যদি আমরা রুট দিই তাহলে সে হয়ে গেল কত 2, সাইন যদি আমি 30 দিই তাহলে সে হয়ে যায় আমাদের কি হাফ। দেখো সাইন ও একটা কি গাণিতিক নির্দেশ, ওর কি সাইনের কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নেই, আছে নাকি? শুধু সাইন যদি বলি তুমি কি বলবা, তুমি কিছুই বলবা না। সাইন মানে কি সেটা তুমি বলতে পারবা না। তুমি বলি শুধু রুট, তাহলে কি বলবা, কিছুই বলতে পারবে না। কিন্তু রুট একটা কি ম্যাথমেটিক্যাল টুলস, সে কী করে আমাদের কোনো একটা মানের পরিবর্তন করতে পারে। সে নিজের কোনো ভ্যালু নেই, কিন্তু অন্যের ভ্যালুকে সে যে কোনো মুহূর্তে কী করতে পারে, পরিবর্তিত করতে পারে। অপারেটর আমরা মোটামুটি বুঝলাম। কখনো আমাদের এর ভিতরে আসবে হলো এখানে ডেল, এটাকে বলা হয় আমাদের ডেল্টা, এটাকে বলা হয় আমাদের কি ডেল্টা, DELTA, ডেল্টা। যদি আমি লিখি ডেল এক্স, তাহলে আমরা বুঝবো এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন বুঝবো আমরা। এটা কি বুঝবো, ডেল একটা আমাদের ডেল, এটাকে বলা হয় এই ত্রিভুজের আকৃতির, এটার নাম হলো কি ডেল্টা। যদি আমি এক্সের আগে এইটা চিহ্ন দিই তাহলে এক্সের আমরা বুঝবো কি এক্সের ক্ষুদ্র পরিবর্তন, এক্সের ক্ষুদ্র পরিবর্তন। আরেকটা পাওয়া যাবে এরকম তীর চিহ্ন, এটাকে বলা হয় টেন্স টু। যদি আমি মনে করি এক্সের মান 4, তাহলে তুমি বুঝলা যে এক্সের ভ্যালু কত আমাদের 4। কিন্তু আমি যদি বলি এক্স টেন্স টু 4, তাহলে এক্সের মান কিন্তু 4 নয়, তবে 4-এর একদম কাছাকাছি। সেটা কত হইতে পারে, 4-এর কাছাকাছি মান 3.99। কত হইতে পারে 3 হতে পারে 3.99, 3.999 হতে পারে কত 3.9999। দেখো এটি কিন্তু এরা সবাই কিন্তু 4-এর কাছাকাছি, কিন্তু 4 নয়। হতে পারে 4.01, হতে পারে 4.2, হতে পারে কত আমাদের 4.3। এরা কিন্তু কেউই 4 নয়, তবে কিন্তু 4-এর এদের মান কত প্রায় 4-এর, কিন্তু যদি আমরা এদিক থেকে আসি তাহলে কি হবে
4 নয়, তবে এরা কিন্তু 4.01, কিন্তু এরা কিন্তু 4-এর কাছাকাছি, বা 4.0001, 4.0005, এরা সবাই কেউ কিন্তু 4 না। তবে টেন্স টু মানে কি, তার মান কিন্তু 4 হবে না, কিন্তু 4-এর কাছাকাছি যাবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরকম তীর চিহ্ন থাকলে আমাদের টেন্স টু, তার মানে এক্স ইজিক্যাল টু থাকলে তার মান একেবারেই 4। আর যদি থাকে এক্স টেন্স টু, এটাকে টেন্স টু 4, তাহলে তার মান কিন্তু 4 নয়, তবে 4-এর কাছাকাছি। এই চিহ্নটা তোমার মনে রাখতে হবে, এটাকে বলা হয় টেন্স টু চিহ্ন। টেন্স টু, TENDS 2। তাহলে আমরা কি কি বুঝলাম? প্রথমে আমরা দেখলাম ধ্রুবক, তারপরে আমরা পড়লাম চলক, তারপরে আমরা ফাংশনটা পড়া হয়নি, ফাংশন হলো দুটো আমাদের চলকের ভিতরে দুটো আমাদের দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ফাংশনটা কি? দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন আমরা লিখি y = ফাংশন অফ কি লিখি x, তাহলে এখানে দেখো a হলো কি অধীন আর x হলো কি স্বাধীন। x হলো স্বাধীন চলক, y অধীন চলক। তাহলে ফাংশন কি? ফাংশন হলো দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে জিনিসটা, সেটাই হলো কি আমাদের ফাংশন। তাহলে ফাংশন y = ফাংশন অফ x হলো কি স্বাধীন চলক, y হলো অধীন চলক। তাহলে আমরা ফাংশনও দেখলাম, অপারেটর দেখলাম। এখন আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। যে ক্যালকুলাস যদি আবিষ্কার না হতো, তাহলে ফিজিক্স বলো, ম্যাথ বলো, সায়েন্সের যত সাবজেক্টগুলো আছে, সেই এমন কোনো সাবজেক্ট নেই যেখানে ক্যালকুলাসের ছোঁয়া লাগেনি। প্রত্যেকটা জায়গায় কি আছে, ক্যালকুলাসের কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও ক্যালকুলাসের প্রয়োজন। ক্যালকুলাস ছাড়া ফিজিক্সের কোনো বড় বড় থিওরি কি করা যাবে না, ড্রাইভ করা যাবে না। তাহলে ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাস জিনিস হলো যে গণিতের একটা শাস্ত্র বা একটা গণিতের একটা বিদ্যা, যে বিদ্যায় আমরা কি করি, যে বিদ্যা কাজ করে কি পরিবর্তন, চেঞ্জ নিয়ে কাজ করে, চেঞ্জ নিয়ে যেটা আলোচনা করে, বা যেটাকে পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নিয়ে যে বিদ্যা আলোচনা করে, সেটাই আমাদের কি ক্যালকুলাস। তাহলে আমরা কি বুঝলাম? ক্যালকুলাসটা কি? পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নিয়ে যে বিদ্যা কাজ করে, বা যে বিদ্যা কথা বলে, বা যে বিদ্যা এটাকে আলোচনা করে, সেটাই আমাদের কি ক্যালকুলাস। ক্যালকুলাস প্রথমে যিনি আবিষ্কার করেন, বা ক্যালকুলাস নিয়ে যে ধারণা যে নিয়ে আসেন, সেটা তোমরা জানবা যে ক্যালকুলাস আমাদের কি দুই প্রকার। একটা হলো ক্যালকুলাস আমাদের দুই প্রকার, একটা হলো অন্তর্কলন, আরটা হলো সমাকলন, বা এটাকে অনেক সময় বলা হয় ব্যবকলন। তাহলে ক্যালকুলাস বা কলন বিদ্যা দুই প্রকার, অন্তর্কলন বা ব্যবকলন। এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল। ক্যালকুলাস, INTEGRAL, ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা এটাকে বলা হয় যোগজীকরণ। সমাকলন, যোগজীকরণ, তারপরে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস,
অন্তরকরণ, ব্যবকলন আর আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো এখানে দেখো তোমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন যে আবিষ্কার করে সেটা তোমরা জানো যে বিজ্ঞানী আবিষ্কার করেন, বিজ্ঞানী নিউটন এবং লিবনিজ। বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী কি লিবনিজ এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস আবিষ্কার করে। এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস আবিষ্কার হওয়ার প্রায় 1850 আমাদের 1850 বছর পূর্বে এই সমাকলন আবিষ্কৃত হয় এবং সমাকলন যিনি আবিষ্কার করেন তার নাম সবাই তোমরা জানো, সে হলো আমাদের আর্কিমিডিস। আবিষ্কার করেন আর্কিমিডিস। একদিকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন এবং লিবনিজ, আর তার প্রায় 1850 বছর আগে সমাকলন নিয়ে গবেষণা করেন বা এটা আবিষ্কার করেন আমাদের আর্কিমিডিস। আবিষ্কার করেন কে? আর্কিমিডিস। তো এই সমাকলন আবিষ্কার করার 1850 বছর পরে অন্তরকলন আবিষ্কার করে বিজ্ঞানীরা দেখলো সমাকলন আর এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এটা হলো রিভার্স প্রসেস। সমাকলন আর ইন্টিগ্রেশন হলো রিভার্স প্রসেস। তার মানে ইন্টিগ্রেশন থেকে আমরা সহজেই কি ডিফারেন্সিয়েশনে যেতে পারি। তাহলে একটার কি রিভার্স প্রসেস, তার মানে কি একই ব্লাড কানেক্টেড। ইন্টিগ্রেশন থেকে কি আমরা ডিফারেন্সিয়েশন যেতে পারি, বা ডিফারেন্সিয়েশন থেকে আমরা কি যেতে পারি ইন্টিগ্রেশনে যেতে পারি। তাহলে এখন দেখা গেল যে বিজ্ঞানীরা একটার সাথে আরেকটার ব্লাড রিলেটেড। তো ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন আমাদের কাজটা হলো কি, যেমন ক্যালকুলাসের ক্ষেত্রে তোমরা একটা জিনিস জানবা, ক্যালকুলাসের কোনো একটা সিস্টেমের যদি আমি একটা ক্ষুদ্র অংশ জানি, তাহলে ওই পুরো সিস্টেমের আমরা কি আছে তার পুরো সিস্টেমের সম্বন্ধে কি আমি জানতে পারবো। একটা সিস্টেমের যদি একটা ক্ষুদ্র অংশ আমি জানতে পারি, তাহলে পুরো ক্যালকুলাসের মাধ্যমে আমি কি করতে পারবো, একটা সিস্টেমের যদি ক্ষুদ্র অংশ জানি পুরো সিস্টেম সম্বন্ধে আমি জানতে পারবো। আবার একটা সিস্টেম যদি আমি জানতে পারি, তাহলে ওই সিস্টেমের প্রত্যেকটা অংশের আমি কি জানতে পারবো, প্রত্যেকটা অংশের বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। যেমন মনে করো ডিফারেন্সিয়াল একটা উদাহরণ আমি দিতে পারি। যেমন মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো বিশ্ববিদ্যালয়, কিন্তু তোমাদের ভিতরে মনে করো সুনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে এখন সুনান কেমন ছাত্র আমরা কিন্তু জানি না, কিন্তু যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন আমরা বুঝে নিয়েছি সে কি খুবই আমাদের ভালো ছাত্র। আবার মনে করো আমাদের রিমসা একজন ভালো ছাত্রী, কিন্তু রিমসা আমরা জিজ্ঞাসা করলাম, রিমসা তুমি কোথায় পড়ো? ও বললো আমি বুয়েটে পড়ি। তাহলে আমরা বুঝে গেলাম যে রিমসা ছাত্রী কেমন সেটা আমার জানা দরকার নাই, কিন্তু যেহেতু সে বুয়েটে পড়ে তাহলে কিন্তু বোঝা গেল যে সে কিন্তু একজন ভালো ছাত্রী। তাহলে এইগুলো আমরা যার মাধ্যমে মেজার করতে পারি সেটাই কিন্তু ক্যালকুলাস ছাড়া আমরা কোনো কিছু, যেখানে ক্যালকুলাসটা কি, যেখানে কি জ্যামিতি, ত্রিকোণমিতি, যেখানে যে জিনিসটা ব্যাখ্যা করতে পারে না, যেখানে জ্যামিতি কোনো ব্যাখ্যা করতে পারছে না, ত্রিকোণমিতি কোনো ব্যাখ্যা করতে পারছে না, সেইখানে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলাস সেই ব্যাখ্যাটা দিতে পারবে। ক্যালকুলাস সেই ব্যাখ্যা, যেখানে আমাদের জ্যামিতি এবং ত্রিকোণমিতি ফেল যে বিদ্যায়, সেখানে কিন্তু সেই ম্যাথমেটিক্স কিন্তু ক্যালকুলাসের মাধ্যমে আমরা কি করতে পারি, সহজে সেটাকে কি সলভ করতে পারি। তেমনি আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমরা দেখবা যে এই অন্তরকলনের ক্ষেত্রে একটা বড় বস্তুকে আমরা কি করব, একটা বড় কোনো বস্তুকে যদি ছোট কোনো বস্তুতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো অন্তরকলন বা ব্যবকলন। অন্তরকলন কি করে, একটা কি ধরনের প্রক্রিয়া? অন্তরকলন কিন্তু বিয়োগ ও ভাগের প্রক্রিয়া। আর সমাকলন কি করে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সমাকলন কি করে, আমাদের একত্রিত করে। তাহলে সমাকলন কি,
যোগ ও গুণের প্রক্রিয়া, যোগ ও গুণের প্রক্রিয়া হলো কি সমাকলন। আবার বলতেছি, ব্যবকলন কি করে, একটা বড় বস্তু থেকে ছোট বস্তুতে গেলে যে ব্যবকলন, ছোট বস্তু যেতে গেলে যার সাহায্য নিতে হয় সেটা হলো কি ব্যবকলন বা অন্তর্কলন। যেমন আমাকে একটা উদাহরণ দিই, মনে করো আমার ওজন 60 কেজি, আমার ওজন কত 60 কেজি। এখন যদি আমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র ছেলের ওজন বের করতে চাই, তাহলে কিন্তু আমি ম্যাথমেটিক্যাল টুলস হিসেবে যাকে ব্যবহার করব সে কিন্তু এই অন্তর্কলন বা ব্যবকলন। তাহলে আমি এখানে কি জানতে চাচ্ছি, যে আমি একটা বড় বস্তু থেকে একটা ছোট বস্তু সম্বন্ধে আইডিয়া করতে চাচ্ছি, কিন্তু কার মাধ্যমে আমি কার হেল্পে এটা বের করতে পারবো, সেটা হলো কি অন্তরকরণ বা ব্যবকলন। আবার এইখানে আমরা কি করতে চাই, মনে করো একটা জিনিস আছে যে আমাদের এখানে তুমি দেখতে পাচ্ছ যে গ্রাফে একটা ত্রিভুজ আছে, একটা আমাদের বর্গক্ষেত্র আছে। এদের ক্ষেত্রফল তুমি কিন্তু খুব ইজিলি বের করতে পারবা। কিভাবে বের করবা, তুমি ত্রিভুজ ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থতা স্কয়ার যোগ গুণ করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। কিন্তু তোমার যদি এই গ্রাফটা এরকম না হয়ে যদি গ্রাফটা এরকম হয়, এরকম হয়, তাহলে তুমি তার ক্ষেত্রফল কিভাবে বের করবা? এটা কি ত্রিভুজ? না। এটা কি বর্গক্ষেত্র? না। এটা কি আয়তক্ষেত্র? না। এটা কোনো বৃত্ত? না। তাহলে এটা আমরা কার সাহায্য নিয়ে করতে পারবো? যার সাহায্য নিয়ে করতে পারবো সেটা কিন্তু আমরা এটা জানি, সমাকলনের সাহায্য নিয়ে এটাকে আমরা করতে পারবো। ব্যবকলন কি করে? ব্যবকলন আমাদের পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নিয়ে কাজ করে। পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার, কোনো বা একটি চলকের অন্য একটি চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হার, একটি চলকের সাপেক্ষে অন্য একটা চলকের পরিবর্তনের হারটাকে কে নির্ণয় করে? এই তার মাধ্যমে আমরা কী অন্তর্কলন পাবো। তাহলে দেখো, যদি এস ইজিক্যালটা আমি লিখি 5t², তাহলে এসের যদি আমরা পরিবর্তনশীল রাশি সময়ের সাপেক্ষে যদি আমি এটাকে ব্যবকলন করি, তাহলে এখান থেকে আমরা পাবো হলো 10t। তাহলে এইটাকে আমরা ব্যবকলন করলে আমরা কি পাইলাম? ভি। তাহলে ভি সমান কত? 10t। তাহলে আমি এটা যে কিভাবে করলাম সেটা আমি যখন আজকের লেকচারে বোঝাবো না, পরবর্তী লেকচারে যখন আমি দিব তখন কিন্তু এটা কিভাবে আসে 10t সেটা আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে যেহেতু আমি ক্যালকুলাসের একটা ব্রিফিং ক্লাস নিচ্ছি, সংক্ষিপ্ত ক্লাসের ভিতরে আমি এটাকে বোঝানোর চেষ্টা করতেছি, সেই জন্য তোমাকে আমি এটা দেখালাম যে কীভাবে। তাহলে দেখো, এখানে এসটাকে আমি পরিবর্তন করে আমি আরেকটা পরিবর্তনশীল রাশি পাইলাম, সেটা কি? বেগ। তাহলে এই এসের পরিবর্তনের চলক, সেই চলকের পরিবর্তনের আমরা হার নিয়ে আরেকটা চলক পাইলাম, সেটা কি? বেগ। আবার যদি আমি এখানে বেগ ভি ইজিক্যালটা লিখি 5t² + 2, এখন এইটাকে যদি আমি, তাহলে এইটা আমরা ব্যবকলন জিনিসটা কি, যে কোনো একটি রাশির পরিবর্তনের হার জানা থাকলে সেই রাশি সম্বন্ধে জানা যাবে। কোনো একটি, আবার বলছি, কোনো একটি রাশির পরিবর্তনের হার না থাকলে সেই রাশিটাকে আমরা জানতে পারবো। তাহলে পরিবর্তন, এই ভি একটা রাশি, তার পরিবর্তনের আমরা হারটা কি? ds/dt। তাহলে এখানে আমরা পরিবর্তন হার লিখলাম 5t² + t। এখন এইটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি, যে এটা হলো এস না ভি। তাহলে ভি ইজিক্যাল টু আমাদের কি আসলো? 5t²। তাহলে আমরা এই ভিটাকে এই এসটা কি? পরিবর্তন কার হার? পরিবর্তনের হার। এই বেগের আমাদের এই ds/dt মানে তো বেগ। এই পরিবর্তনের হারটাকে তো আমরা ওই পাশে নিয়ে যাই, ds = 5t² dt + 2dt। এখন তো এটাকে আমি উভয় পক্ষে সমাকলন করে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব কি? ওই রাশিটা পেয়ে যাব, যেই রাশির পরিবর্তনের হার। বেগটা কি? সরণের পরিবর্তনের হারই তো বেগ। সেই পরিবর্তনের হারটাকে যদি আমি সমাকলন করে দিই তাহলে কিন্তু এখন আমি পেয়ে যাব কি? এস। তাহলে দেখো, কোনো একটা রাশির পরিবর্তনের হারকে যদি আমি সমাকলন করি তাহলে সেই রাশিটাকে আবার ফেরত পাওয়া যাবে। তাহলে এটা আমরা দেখলাম।
ব্যাপকলন মনে রাখবা, ব্যাপকলন হলো কি দ্রুত প্রক্রিয়া। একটা প্রক্রিয়া কত দ্রুত চেঞ্জ হচ্ছে সেটা যার মাধ্যমে মেজার করা হয় সেটা হলো কি ব্যাপকলন, কত দ্রুত পরিবর্তন হচ্ছে। আর সমাকলন কি কতগুলো একত্রিত হচ্ছে, মানে অ্যাকুমুলেটেড হচ্ছে, কতগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, আর এটা কত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এটা হলো কতগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, কতগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, মানে অ্যাকুমুলেটেড SCCU হবে, SCCU MULAT, কতগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, একত্রিত, কতগুলো একত্রিত হচ্ছে। আর এটা কি কত র্যাপিডলি কি আছে চেঞ্জ হচ্ছে। এটা হলো অ্যাকুমুলেটেড মানে একত্রিত হওয়া, আর এটা হলো কতগুলো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। যেমন আরও কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা যদি লিখি যে শিশুর ভর ব্যাংকের টাকা, ফেসবুকে ফ্রেন্ডের বন্ধুর সেন্স। দেখো এখানে শিশুর ভর এটা কি বাড়ছে, ব্যাংকের টাকা উত্থান পতন হচ্ছে, ফেসবুকে বন্ধু সংখ্যা বাড়ছে কমছে। তাহলে এগুলো সবই কি চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু সবই কি পরিবর্তন হচ্ছে। কার সাপেক্ষে? উইথ রিসপেক্ট টু কি টাইম, সময় সাপেক্ষে সব কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে এবং আমরা ক্যালকুলাসের মাধ্যমে আমরা কি করতে পারি, আরও অনেক জটিল জটিল জিনিস সমাধান করতে পারি। যেমন আমরা লিখতে পারি আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হলো তোমরা মনে করো একটা গাড়ি আমাদের সমীকরণটা S = 2t²। তাহলে এখানে আমরা একটা টেবিল আঁকাই, এদিকে দিলাম t, এখানে দিলাম s। তাহলে দেখো খেয়াল করো, এদিকে দিলাম t, এদিকে দিলাম কি s। সময় যখন 1 সেকেন্ড, দূরত্ব কত 2 মিটার। সময় যখন 2 সেকেন্ড 8, সময় যখন 3 সেকেন্ড 18, 3 × 9 = 18, সময় যখন 4 সেকেন্ড 32। এখন দেখো এগুলো সবই কি মিটার, এটা হলো সেকেন্ডে। তাহলে যখন 1 সেকেন্ড, এই সমীকরণের যখন 1 সেকেন্ড তখন আমাদের দূরত্ব কত 2। এখন তোমাকে যদি আমি বলি যে 2 এবং 3 সেকেন্ডে বস্তুটির বেগ কত ছিল, তাহলে কিন্তু তুমি সহজেই বের করতে পারবা। v = কি লিখবা, সময় 18, এখানে 18 - 8 আর 3 মাইনাস আমাদের 2। তাহলে এখানে তুমি কত পেয়ে গেলা, প্রতি সেকেন্ডে বেগের মান কত পেয়ে গেলা, দেখো 18 আর 10, তাহলে 10 কি হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রতি সেকেন্ডে বেগের মান পাইলাম কত 10 মিটার পার সেকেন্ড। এটা তুমি আসলে পাইছো কি, আসলে আমাদের 2 থেকে 3 সেকেন্ডে যে বেগ, এটা কিন্তু তুমি গড় বেগ পেয়েছো। কিন্তু তুমি যদি মনে করো যে বের করবা কত সেকেন্ডে, যে 2.1 সেকেন্ডে যদি তুমি বলি যে গাড়িটার বেগ কত, একটা গাড়ি এই সমীকরণ অনুসারে চলতেছে, আমি তোমাকে বলি যে 2.1 সেকেন্ডে গাড়িটির বেগ কত, তাহলে তুমি কিন্তু এখন আর বের করতে পারবে না। কিন্তু ক্যালকুলাসের মাধ্যমে, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে তুমি 2.1 সেকেন্ডের সময়টাও তুমি সহজে ইজিলি বের করতে পারবা। কিন্তু এখানে যদি তুমি এইখানে গড় বেগের মাধ্যমে এই যে বেগটা বের করেছো, এইটা কিন্তু তুমি করেছো কি গড় বেগ। কিন্তু আমি যদি বলি 2.1 সেকেন্ড, বা তোমাকে যদি আমি বলতাম 3.1 সেকেন্ড, বা বলতাম 1.25 সেকেন্ড, এই সময়ে তুমি বেগ কত সেটা বের করো, তাহলে তোমার কিন্তু
এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ছাড়া তুমি অন্য কোনো পদ্ধতিতে তুমি কি করতে পারবা না, এই 2.1 সেকেন্ডে গাড়িটির বেগ কত ছিল সেটা বের করতে পারবা না। তাহলে ক্যালকুলাসটা কত গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারছো। দেখো ক্যালকুলাসের আরেকটা ব্যবহার যেটা আমরা জানি, y = লিখি 4x আর y = আমরা লিখলাম কি 4x², দুইটা সমীকরণ লিখলাম। তো এখন দেখো খেয়াল করো, এইটার যদি আমরা গ্রাফ পুট করি তাহলে এইটা x, এটা y, অবশ্যই এটা কী হবে, একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর এটা গ্রাফ যদি পুট করি তাহলে সে কী হবে, একটা বক্ররেখা হবে। এটা হবে একটা সরলরেখা, এটা হবে একটা বক্ররেখা। তোমরা এটা জানো, বিভিন্ন মান বসাইলে যদি আমি এখানে x এর মান মনে করো 1 2 3 4, তাহলে x এর মান 1 বসাই যদি আমরা y এর মান কত 4, x এর মান যদি 2 বসাই 3 4, তাহলে 2 বসাই, তাহলে x এর মান 1 বসালে কত, এদিকে আমরা ধরলাম মনে করো 2 4 6 8 10, তাহলে x এর মান যদি আমি 1 ধরি, y এর মান কত 4, x এর মান যদি আমি 2 ধরি, y এর মান কত 4 2 কত 8, আমরা 8, এই যে 8, x এর মান যদি 3 ধরি তাহলে y এর মান কত আমাদের 12, তাহলে 12, তাহলে এই গ্রাফটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টটা আমাদের কত 1 4, এই পয়েন্টটা কত 2 8, এই পয়েন্টটা কত আমাদের 3 12। তাহলে দেখো এখন তুমি ইচ্ছা করলে কি করতে পারো, এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে তুমি কি বের করতে পারো, ত্বরণ বের করতে পারো, বেগ বের করতে পারো। ত্বরণ, বেগ, কোনো সরল রেখার ঢাল, বক্র রেখার ঢাল সবই তুমি কি করতে পারো, এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে কি করতে পারো, বের করতে পারো। কিন্তু সরলরেখার ঢাল বের করা তোমার সূত্র তুমি জানো, ঢাল বের করার নিয়ম কি তোমার জানা আছে, যে কোটিদ্বয়ের সরলরেখার ঢাল নির্ণয় করার সিস্টেমটা তোমার জানা আছে। ঢাল = কি জানো, tan θ আমাদের ঢাল tan θ আমাদের কি কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে আমাদের কি আছে, এটা হলো যদি x1 y1 হয়, এটা x2 y2, তাহলে এখানে কোটিদ্বয়ের অন্তর কি লেখা যাবে, y2 y1 x2 - x1, এখান থেকে তুমি ঢাল বের করতে পারবা। তাহলে ঢালটা কি, সরলরেখাটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, দেখো একটা সরলরেখা x অক্ষের সাথে কোণ পড়ে তাকেই বলা হবে কি ঢাল। তাহলে তুমি যদি এইখানে ঢাল, এইখানে একটা ঢাল নাও, এখানে একটা নাও, এখানে একটা নাও, দেখো সব জায়গায় কিন্তু থিটার মান সমান। কেন, কারণ এটা একটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ, এদিকে যদি নাও এটাও কি অনুরূপ কোণ, তাহলে এটা একটা অনুরূপ কোণ, এটাও অনুরূপ কোণ। তাহলে একটা সরলরেখার ঢাল কিন্তু সব জায়গায় কি সমান হয়। একটা সরলরেখার ঢাল প্রত্যেকটা বিন্দুতে সরলরেখার ঢালটা কি সমান হয়। তাহলে তুমি যে কোনো দুইটা বিন্দুর যদি পার্থক্য নাও তাহলে ঢালের মান কী হবে, একই হবে। তাহলে তুমি এইটা আমাদের জ্যামিতিক উপায়ে তুমি নির্ণয় করলা। আবার যখন তুমি এটাকে ওই সমীকরণটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাও তুমি ওই ঢাল একই ঢাল পাবা। তো যেহেতু আজকে আমরা ডিফারেন্সিয়েট বোঝাচ্ছি না, যখন আমরা যেদিনকে আবার ডিফারেন্সিয়েট বোঝাবো তখন তোমাকে এই গ্রাফটা আঁকায় আমি আবার ওই ক্যালকুলাস ডিফারেন্সিয়েটের মাধ্যমে তোমাকে এই এমনি জ্যামিতিক উপায়ে ঢাল বের করে দেখাবো, আবার তাকে ডিফারেন্সিয়েশন করে আবার তোমাকে আমি কি ঢাল বের করে দেখাবো। দেখবা দুটো ঢাল কী হবে, একই হবে। কিন্তু সমস্যাটা হলো এই জায়গাটায়, দেখো তুমি যদি এই জায়গাটায় একটা ঢাল নির্ণয় করো তাহলে তোমাকে কী করতে হবে, একটা স্পর্শক টানতে হবে, এই কোণ নিতে হবে x অক্ষের সাথে, এখানে একটা স্পর্শক টানতে হবে, আবার এই x অক্ষের সাথে একটা কোণ নিতে হবে। দেখো তুমি এই দুটো কোণ কিন্তু এইটার এটা কারোর কি সমান না, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু
অনেক বড়। তাহলে এখন আমরা এই পদ্ধতি দিয়ে সরলরেখার ঢাল আমরা ইজিলি বের করতে পারছিলাম। কেন? প্রত্যেকটা কোণের মান সমান ছিল, কিন্তু এর প্রত্যেকটা কোণের মান কিন্তু সমান না। তাহলে এর ঢাল বের করা কিন্তু আমার জন্য কী হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তাহলে এর ঢাল যদি আমি বের করতে চাই, তাহলে যে জিনিসটা এর ঢালটা বের করতে চাই, তাহলে আমি যে জিনিসটা নিয়ে ফলো করব সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন। তা ডিফারেন্সিয়েশন যদি আমি এটাকে মাধ্যমে করি, তার মানে আমি যদি এই বিন্দু নিই আর এই বিন্দু নিই, তাহলে এই দুই বিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে এই দুই বিন্দু নিয়ে যদি আমি ঢাল ইজিক্যাল টু কোটি দ্বারা অন্তর বা ভুজ দ্বারা অন্তর করি, তাহলে কিন্তু আমার এই বক্ররেখার ঢাল বেরোবে না, বেরোবে কি এই সরলরেখাটার ঢালটা বেরোবে। তাহলে আমি বক্ররেখার ঢালটা কীভাবে বের করব? আমি আস্তে আস্তে এটাকে কী করবো? কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে আসবো। ওই তোমাকে বলছিলাম যে টেন্স টু, তার মানে এখানে কি এদিকে যদি আমাদের এক্স হয়, এদিকে আমরা ওয়াই নিই, এদিকে একটা এক্স আরও আস্তে কাছে কাছে নিয়ে আসতে আসতে যদি একদম কাছে নিয়ে আসি, তাহলে আমাদের এই যে এই দুইটা এই অংশটা যদি এই এক্সের মান বা এটা ডেল এক্স হয়, ডেল এক্সের মান যদি শূন্যর কাছাকাছি হয়, তাহলে আমরা কিন্তু এইটা ডিফারেন্সিয়েট করে তখন এই যে আমি বক্ররেখার ঢাল, এই বক্ররেখার ঢালটা আমি বের করতে পারবো। এখন দেখো আমরা আমরা সামথিং বাই জিরো লিখি, তাহলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, আর এটাকে বলা হয় অনির্ণেয়। একটাকে বলা হয় অসংজ্ঞায়িত, একটাকে বলা হবে কি? অনির্ণেয়। সামথিং জিরো তার মানে এটা কি? অসংজ্ঞায়িত। তাহলে সামথিং জিরো অসংজ্ঞায়িত কীভাবে আসে দেখো। আমরা এফ এক্স ইজিক্যাল টু 1/x নিলাম, এফ এক্স ইজিক্যাল টু 1/x নিলাম। এখানে একটা সংখ্যা রেখা নিলাম 0 1 2 3 ডট 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 প্লাস ইনফিনিটি। এখানে নিলাম -1, এখানে 2, দেখো 3 ডট 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 মাইনাস ইনফিনিটি। তাহলে 0 থেকে হাতের ডান দিকে প্লাস ইনফিনিটি, 0 থেকে বাম দিকে মাইনাস ইনফিনিটি। এখন তুমি এক্সের মান 1 বসাও, যদি বসাও এক্সের মান 1, তাহলে এখানে আমাদের সমীকরণটা কি হবে? এক্সের মান যদি 1 বসাই, তাহলে 0 থেকে আমরা 1 থেকে 0 কাছে যেতে চাই, তাহলে 0, প্রথমে এক্সের মান আমি 1 বসালাম, ঠিক আছে। এক্সের মান যদি আমি 1 বসাই, তাহলে এখানে একটা আউটপুট দেখাই, ইনপুট 0, এখানে দিলাম 1 2 3 4, এখানে -1 -2, এখানে দিলাম কি -3। এটা একটু সরাই দিই। তাহলে আমরা এখানে দেখো এফ এক্স ইজিক্যাল টু 1/x, f1 দিলে এটার মান কত হবে? 1। এফ এক্সের মান আমি 1 থেকে আস্তে আস্তে কোন দিকে আসছি? 1 থেকে দেখো, খেয়াল করো পিকচারের দিকে, 1 থেকে আস্তে আস্তে কি 0-র দিকে আসছি। কেন? আমার প্রমাণ করতে হবে কি 1/0। তাহলে আমি 1 নিলাম 1, এখন আমি নেব কি হাফ, হাফ নিলে এখানে কত? 2। তাহলে দেখো যখন তুমি 1 নিচ্ছ তখন তুমি 1 পাচ্ছ। তাহলে আবার দেখো তুমি কোন দিক থেকে আসছো? রাইট থেকে লেফটের দিকে আসছো, আর তোমার মান চলে আসছে কি লেফট থেকে কোন দিকে যাচ্ছে? রাইটে চলে যাচ্ছে। দেখো 1 নিলে কত পাচ্ছ? দেখো আমি লাল কালিতে দেখাই, দেখো এই যে আমরা 1 পাইলাম। যদি আমি 1 নিই তাহলে 1 পাই, যদি হাফ নিই তাহলে কত পাই? এই যে আমরা এই পয়েন্টে নিলাম, মনে করো তার অর্ধেক নিলাম, কত? হাফ নিলাম। তাহলে হাফ নিলে কত পাচ্ছি? দেখো 2 পাচ্ছি। আবার যদি আমি 1/3 নিই তাহলে 3 পাবো, 1/4 নিই 4 পাবো, ডট 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 ডট। এফ ইজিক্যাল টু 1/100 নিই তাহলে কি পাবো? 100 পাবো। এফ ইজিক্যাল টু 1/1000 নিই তাহলে অবশ্যই কি 1000 পাবো। তাহলে তুমি এখানে কি বুঝতেছো? দেখো তুমি এই 1 থেকে যত 0-র দিকে আসছো, 1 থেকে যত আস্তে আস্তে 0-র দিকে আসছো, তত দেখো এ কি আউটপুট কোন দিকে চলে আসছে? 1 2 3 4, তারপরে কত নিচে তুমি 100 100 200, তার মানে তুমি কোথার দিকে চলে আসছো? প্লাস ইনফিনিটি দিকে চলে আসছো। তুমি যত শূন্যর কাছে আসছো ও তত কি ইনফিনিটির কাছে চলে আসছে। তাহলে তুমি বুঝতে পারলে যে আমরা যখন 1/0 বসাবো তার মান কী হয়ে যাচ্ছে? অসীম হয়ে যাচ্ছে। আবার তুমি এখানে যদি আবার -1 থেকে যদি তুমি
-1 থেকে যদি তুমি 0 যাও তাহলে এই মানগুলো সবই একই হবে, সব একই থাকবে, মাইনাস 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 মাইনাস। তাহলে এখানে কী হবে মাইনাস 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 নেগেটিভ। তাহলে এদিক থেকে তুমি -∞ যাবা। তাহলে দেখো একটা জিনিসের মান কী হইলো +∞ হচ্ছে, আবার কি -∞ হচ্ছে। এখন তুমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিলেটে গিয়ে একদম তোমাকে জিজ্ঞাসা করলো শাহজালাল বিশ্ববিদ্যালয় কোন দিকে, তুমি হাত এরম করে দেখালে, দুই দিকেই দেখালে। এখন কি সেই ব্যক্তি কী 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 বুঝবে যে শাহজালাল বিশ্ববিদ্যালয় কি বাঁ দিকে কি ডান দিকে, এটা বুঝবে না। তখন তাহলে এটা কী হলো, এর কোনো মানে হলো, এর কোনো মানে হলো না। তাহলে এখানেও যখন আমি 1/∞ সমান 1/∞ সমান আমি কী নিয়ে যাচ্ছি, আমরা +∞, 1/0 সমান -∞। সায়েন্টিস্টদের কাছে নিয়ে যাওয়া হলো, যারা সায়েন্টিস্ট তারা বলল যে 1/0 মানে +∞, আবার 1/0 মানে কি -∞। তখন ওনারা এটা বলে দিল আসলে এর কোনো সংজ্ঞা আমরা দিতে পারছি না, এটা হলো অসংজ্ঞায়িত। তাহলে এটা পেয়ে গেলাম কি আমরা অসংজ্ঞায়িত। তাহলে এটা আমরা কার মাধ্যমে এই ব্যাখ্যাটা দিলাম যে অসংজ্ঞায়িত, আমরা বা একটু পরে আমরা যেটা জানবো 0/0, 0/0 এটা কি অনির্ণেয়, অনির্ণেয়। তার মানে এটা নির্ণয় করা যাবে না। তাইলে এমন কোনো জিনিস তো হবে না যেটা অনির্ণয়। তাহলে অনির্ণয়, তাহলে আমরা কি করে পাই অনির্ণয়? দেখো কেন এটার মান অনির্ণয় হলো সেটা একটু দেখো। তুমি যদি এটা লেখো যে এরকম লেখো 0/0, আমরা লিখলাম বললাম কি অনির্ণেয়, অনির্ণেয় বললাম, মানে এটা নির্ণয় করা যায় না। বলো কেন নির্ণয় করা যাবে না? তুমি পাইলা 0/0, তাহলে 1/0 মানে কি তুমি বললে অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, তা তুমি ঠিক। আবার বলা হলো যে 0/0 বলা হলো কি 1, তা ঠিক আছে 0/0 কেটে কেটে আমি কি করলাম 1। আবার তোমাকে বলা হলো যে 0/0, একজন বললো যে 0/0/0, তাহলে ঠিক 0/0। আবার আরেকজন বললো 10 গুণ 0 = 0, তাহলে 10 = কত 0/0, তাহলে সেও তো ঠিক, কারণ 0/0 মানে কত 10, 10 হয়। তাহলে আমি দেখলাম যে 0/0 মান যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারে। তাহলে ম্যাথমেটিক্স তো এরকম কোনো ধারণা দেয় না যে একটা জিনিসের যে কোনো মান হইতে পারে। তাহলে এই যে 0/0 যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটাই কিন্তু ক্যালকুলাসের কি লিমিট। লিমিট যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই কি এটা সংজ্ঞায় এইটা অনির্ণয়টা আমরা একটা নির্ণীত ফর্মে আমরা এর উত্তরটা বের করতে পারবো। তো এখন আমরা দেখব যে অনির্ণয়তা থেকে কিভাবে এই জিনিসটাকে নির্ণয় করা যায়। সেই জন্য আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো দেখো ফাংশন অফ x = x² - 1 x - 1। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি x + 1 x - 1 বাই লিখতে পারি কি x - 1। তাহলে এখন দেখো ফাংশন অফ x = লিখতে পারলাম। তো এখন একটু তোমরা খেয়াল করো, আমার এটাই শেষ টপিকস, এরপরে আর নাই। তা এটা তোমরা একটু খেয়াল করো, একটু মনোযোগী হও, দেখো খেয়াল করো, এটা হলো x, আর এটা আমরা কি লিখব ফাংশন অফ x = x² - 1 x - 1। আবার x এটাকে কি লিখব ফাংশন অফ x = x² - 1 আর x - 1। তো এখন তুমি x এর মান মনে করো 0.5 বসাবা, তাহলে এখানে আসবে কত 1.5। x এর মান আমরা বসাবো 0.9, এটা আসবে আমাদের 1.9। x এর মান বসাবো 0.99 1.99 0.999 1.999 0.9999 1.9999। তাহলে দেখো আমরা কি করতেছি যে যত আমি এই মানটাকে 1-এর কাছাকাছি যাচ্ছি তত সে কি আছে, যত x → 1 তত সে কি আছে 2-এর কাছাকাছি যাচ্ছে। সে কোথায় যাচ্ছে 2-এর কাছাকাছি যাচ্ছে। দেখো খেয়াল করো, যত আমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, যত আমরা 1-এর কাছাকাছি যাচ্ছি তত সে 2-এর কাছাকাছি যাচ্ছে, 1-এর কাছাকাছি সে 2-এর কাছাকাছি। তো এখন আমি একটা বড় মান বসাই, এখানে 1.5 কত 2.5, তারপর নিলাম কত 1.1 2.1, আমি নিলাম কি 1.01 2.01 1.001 কত 2.001
1.0001, 2.00001, 1.00001, 2.00001। দেখো তুমি কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ছোট থেকে যখন আমি যাচ্ছিলাম 0.5, 0.9 এগুলো কি সব এক এসছে ছোটো, কিন্তু 999 আমি তো আরও নিতাম 0.99999, তাহলে কত হইতো এক্সের মান একের কাছাকাছি হইতো। দেখো এখানে কি নিলাম 1.00000, 2.00001, আরও আমি নিতাম 1.0000001, 2.00001। তা তুমি কী বুঝতেছো দেখো, যত তুমি বড় থেকে ছোটোয় যাচ্ছ ও কিন্তু কোন দিকে যাচ্ছে, 2-এর দিকে। ছোটো থেকে বড়োয় যাচ্ছ সেও কিন্তু 2-এর দিকে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম যে এই যে এক্সের বিভিন্ন মানের জন্য আমি যদি এখানে এক্সের বিভিন্ন মানের জন্য এই ফাংশনটার মান হতে পারে কত, 2-এর কি কাছাকাছি। তাহলে যদি মনে করো 2-এর যদি কাছাকাছি, তোমরা যদি কেউ তুলে নিতে চাও একটু তুলে নাও, 2-এর খুব কাছাকাছি। তোমরা দেখো খুব ভালো করে একটু খেয়াল করো অঙ্কটা, কারণ আমাদের পরবর্তীতে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বোঝাতে গেলে আমার এই জিনিসটা লাগবে খুব। এটা যদি তুমি না বোঝো তাহলে পরবর্তী বুঝবে না। দেখো এক্সের ফাংশন হবে x = x² - 1। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এই জায়গায় আপনার এর দরকার কি এগুলো, সেটা তুমি বুঝবা যে এখানে কি যদি আমি এক্সের মান যদি 1ই বসাই দিই তাহলে কিন্তু দেখো এক্সের মান 1 1 1, তাহলে এইটাও হয়ে যায় 0/0, তাহলে অনির্ণয় হয়ে গেল। তাহলে এই অনির্ণয়টাকে একটা নির্ণয় ফরম্যাট দেওয়ার জন্য আমরা একটা প্রসেস অবলম্বন করেছি। এই প্রসেসটাই আমরা পরবর্তী বলবো কি লিমিট। দেখো তুলে না হয়ে গেলে আর কোনো পরবর্তী স্টেপে আমি যাই, এটাই আমার শেষ টপিকস। তো এখন দেখো যে এখন যদি আমি f(x) এটা যদি আমি লিখি x, আমাদের থাকলো x² - 1 আর x - 1। এখন যদি লিখি এখানে আমি f(x), তাহলে আমি লিখি লিমিট, কি লিখলাম x টেন্ডস টু 1। দেখো x টেন্ডস টু কি লিখলাম 1, তাহলে x টেন্ডস টু 1 যদি আমি লিখি তাহলে উপরে আমি কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1, উপরে লিখতে পারি কি x + 1, নিচে লিখতে পারি x - 1, নিচে লিখতে পারি x - 1। তাহলে এখন আমি কাটতে পারি, কেন ওর মান তো আমি 2 বসাইনি, 2-এর চেয়ে হয় বেশি বসাইছি আর নয় কি 2-এর চেয়ে কম বসাইছি। তাহলে বেশি আর কম বসালে তো আমরা এখানে একটা কি মান পাবো, এখানটা মান, ওই দুটো মান কেটে দিলাম, তাহলে আমার থাকলো x + 1। তাহলে লিমিট x টেন্ডস টু 1, আমি পাইলাম কি x + 1। তাহলে তুমি এখন দেখো যে ওর সম্ভবত মান কত হবে, লিমিটের সম্ভবত মানটা কত হবে 1 প্লাস কত 1 + 1, তাহলে আমি পাইলাম কত 2। তাহলে আমি যেটা তোমাকে একটা টেবিল করে তোমাকে দেখালাম, দেখো সম্ভাব্য মানটা, লিমিটের সম্ভাব্য মানটা কত হতে পারে 2-এর কাছাকাছি, সেই মানটা বসাই আমি এই ফাংশনটার যে মানটা পাইলাম সেই মানটা কত 2। তো তোমাদের আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।